হ্যালো ফ্রেন্ডস, আমি অরিজিৎ, তোমাদের সবাইকে সফর ম্যানে স্বাগত এবং সর্বপ্রথমে সবাইকে জানাই জয় মোহনবাগান। আজকে বেশ কিছু আপডেট আছে, সেগুলো নিয়ে আলোচনা করার জন্য এই ভিডিওটা বানানো। তাই চলো শুরু করে দেখো। ঠিক আছে, ফার্স্ট হচ্ছে দেখো, আমি আর্জেন্টাইন জার্সি পরে চলে এসেছি, কারণ আই এম আর্জেন্টাইন ফ্যান। অবভিয়াসলি 20 তারিখ ম্যাচ নিয়ে, 20 তারিখ ফাইনাল নিয়ে টেনশানে তো আছি। তাও সেদিনকে যেরকমভাবে কাম ব্যাক করেছিল ইংল্যান্ড ভার্সেস আর্জেন্টিনা ম্যাচে, আর্জেন্টিনা যেভাবে কাম ব্যাক করেছিল, দিস ইজ কল ফাকিং কাম ব্যাক। তাই অতটা টেনশন নেই, আই হোপ আর্জেন্টিনা জিতে যাবে। বাট উল্টো দিকে আছে স্পেন ভাই, সেদিকে ফ্রান্সের মতো টিমকে যেভাবে ডমিনেট করে হারিয়েছে, তো টেনশন তো থাকবেই, কিন্তু আই হোপ আর্জেন্টিনা জিতে যাবে। ঠিক আছে, এবার মেন পয়েন্টে আসি। ঠিক আছে, ফার্স্ট হচ্ছে দেখো, কালকে সিএফএল ম্যাচ নিয়ে আমার কখনোই মনে হয়নি যে মোহনবাগান জেতার জন্য মাঠে নেমেছিল, বা বাস্তব রায় তাদের প্লেয়ারদের মেন্টালিটি ঢোকাতে পেরেছিল যে সিএফএল ম্যাচগুলো আমাদের জিততে হবে। তাই আমার কখনোই যেমন হচ্ছে কিয়ান নাসিরি, তারপর হচ্ছে সুয়েল ভাট, ঠিক আছে, তারপর হচ্ছে রাজ বাসফোর, তন্ময় ঘোষ, এদেরকে কখনোই আমার মনে হয়নি তারা সিএফএল ম্যাচ জেতার জন্য মাঠে নেমেছে। একটা একটা বড় নাম কিয়ান নাসিরি, সুয়েল ভাটকে এমনভাবে বক্সের ভেতর যেভাবে বল কন্ট্রোল করছিল, আমার আগে তো দেখে মনে হচ্ছে না সে আগে কখনো ফুটবল খেলেছে। এমনভাবে বল কন্ট্রোলই নেই, বল নিয়ে যেরকমভাবে করছে, মনে হচ্ছে আগে কোনো বলে পায়ে দেয়নি আগে। এরকমভাবে ভাই সোহেল ভাট, তুমি এটা মোহনবাগানে জার্সি পরেছো, তুমি এরকমভাবে খেলতে পারো না। আর কিয়ান নার্সারিকে ফার্স্ট হাফে দেখাই যায়নি, আমি খুঁজেই পাইনি কিয়ান নার্সারি কোথায় আছে। সেকেন্ড হাফে অল্প অল্প খুঁজে পেয়েছি, কিয়ান নার্সারিকে আমি খুঁজে পাইনি। রাজবাসপুরকে কেন সেই মুহূর্তে চেঞ্জ করা হয়নি, তন্ময় ঘোষকে কেন 88 মিনিট বা 88 মিনিট পর্যন্ত ভাই কেন রানিং করা হলো, আমার কোনো মাথায় এখনও ঢোকেনি ভাই। আমি এখনও শিওর নয় যে কেন বাস্তব রায় তন্ময় ঘোষের মতো একটা প্লেয়ারকে, যে প্রতি মুহূর্তে প্রতিটা সেকেন্ড এক একটার পর একটা ভুল করে যাচ্ছে, বল পাস ভুল করছে, বল কন্ট্রোল হারাচ্ছে, ভাই তাকে কেন 88 মিনিট পর্যন্ত 88 মিনিট পর্যন্ত মাঠে রাখা হয়েছিল। আর সত্যি বাস্তব রায়ের ওপর একটা আলাদা ফিলিংস ছিল যে বাস্তব রায় পারবে সেই জায়গাটা। আমার কখনোই মনে হয়নি কালকে বাস্তব রায় এই তন্ময় ঘোষকে কেন এতক্ষণ মাঠে রেখেছিল। ঠিক আছে, এরপরে আসছি দেখো সিএফএল আমার, তারপর মধ্যখানে হচ্ছে 21 আর 27 তারিখের মধ্যখান থেকে আবার মাঝখান থেকে মোহনবাগান আবার ডুরান্ড কাপের জন্য সিএফএল কেন খেলবে না। আমি ভেবেছিলাম এবছর অন্তত মোহনবাগান সিএফএলটাকে যথেষ্ট প্রায়োরিটি দেবে, বাট দেয়নি এখনো অবধি। তো আমার মনে হচ্ছে না 21 আর 27 তারিখে, আমি বাট নট শিওর, বাট ঠিক এটাই কিন্তু প্রত্যেক বছর হয়ে থাকে, এটাও এবছরও হবে মনে হচ্ছে আমার, যে মোহনবাগান কিন্তু এবছরও 21 আর 27 তারিখে বছরে সিএফএল ম্যাচ ডুরান্ড কাপের জন্য খেলবে না, অনেক পিছিয়ে যাবে ভাই, প্রায়োরিটি দিচ্ছে না। ঠিক আছে, এরপরে আসছি দেখো হচ্ছে যে প্লেয়ার দুটো আমার কাছে সব থেকে ভালো লেগেছে, একটা হচ্ছে সন্দীপ মান্ডি আর হচ্ছে সায়ন ঘোষ অবভিয়াসলি আগের ম্যাচেও ভালো খেলেছে, সে কি ভালো কিছু কিছু ক্রিয়েট করেছিল সুযোগ, বাট গোলকিপার কিছু ভালো সেভ করে দিয়েছে, এই জন্য সায়ন গোলটা পায়নি। আর অনেক সুযোগ কালকে মিস করেছে সায়নও, এমন কিছু না যে ভালো খেলেছে মানে বলবো না সব কিছু করেছে, সায়নও কিন্তু অনেক সুযোগ মিস করেছে, এটা শিওর। তবে সায়ন নিজের পোটেন্সিয়াল আছে, তাই করে দেখাবে, এটা আমি শিওর যে সায়ন করে দেখাবে। আর সন্দীপ মান্ডিকে আমার প্রথম দিন থেকে আমার খুব ভালো লাগে। এই দুটো প্লেয়ারকে ছাড়া আমার মোহনবাগানের কোনো প্লেয়ারকে কালকে ভালো লাগেনি, একদমই সিএফএল ম্যাচ জেতার জন্য মাঠে নেমেছিল বলে আমার মনে হয়নি। ঠিক আছে, এরপরে আসছে দেখো নুনো রেস নিয়ে একটা, থেকে এর মধ্যে কোনো নেই। নুনো রেস আমাদের মোহনবাগানের সাথে কানেক্টেড ছিল অনেক দিন, 7 ফরেনার হিসাবে অনেক দিন বেঞ্চে বসেছিল। তার আমার ভালো লাগে নুনো রেসকে, তাই নুনো রেসের আপডেট দিতে আমার ভালো লাগে। তাই নুনো রেস অনেক এই কি আগের মরশুম পর্যন্ত মুম্বাই সিটি এফসির সাথে কানেক্টেড থাকলেও এই বছর কিন্তু অ্যাডভান্স স্টেজ কথাবার্তা চলছে, আর আমি কিছু জায়গা থেকে শুনলাম নুনো রেস কিন্তু পেপার সাইন হয়ে গেছে চেন্নাই এফসির সাথে। নুনো রেসের কিন্তু আপডেটটা কনফার্ম যে ডিল ডান হয়ে গেছে, দেখা যায় দেখার কিছু নেই, নুনো রেস কিন্তু সাইন হয়ে যাবে, তার যেহেতু অ্যাডভান্স স্টেজ কথাবার্তা চলছিল, তাই নুনো রেস চেন্নাইতে যাচ্ছে, এটা শিওর। আমার খুব পছন্দের প্লেয়ার, আমি চাই ইন্ডিয়াতে খেলুক, তাই নুনো রেস যাতে আমি খুব হ্যাপি। এরপরে আসছে দেখো আইএসএল নিয়ে একটা আপডেট ছিল যে আইএসএল কিন্তু 4 সেপ্টেম্বর থেকে চালু হওয়ার কথা ছিল, কিন্তু ওটা 4 সেপ্টেম্বর হচ্ছে না, অক্টোবর হচ্ছে। অক্টোবরে মাঝামাঝি থেকে কিন্তু চালু হতে পারে, কিন্তু ডেট এখনো কনফার্ম নয়। যেহেতু সেপ্টেম্বরে হচ্ছে ইন্টারন্যাশনাল উইন্ডো এখনো ক্লোজ হচ্ছে না, তাই
সেপ্টেম্বরে আইএফএ চাইলেও আইএসএল স্টার্ট করতে কিন্তু পারছে না, তাই অক্টোবরই হয়ে যাবে, সেপ্টেম্বর 4 কিন্তু হচ্ছে না। এটা কনফার্ম যে সেপ্টেম্বরের 4 তারিখ থেকে মানে 4 তারিখ থেকে এখন আইএসএল স্টার্ট হচ্ছে না। আর একটা মেন আপডেট, কালকেই আমি ফেসবুক পেতে প্রোফাইলে কনফার্ম করে দিয়েছিলাম যে আসার আগে মানে ধরুন একটা 1:30 নাগাদ আমি কনফার্ম করেছিলাম যে অ্যালেক্স সাজি কিন্তু মোহনবাগানের ডিলটা ডান হয়ে গেছে, অ্যালেক্স সাজি মোহনবাগানে কনফার্ম হয়ে গেছে। কিন্তু এই পেছনে অনেকগুলো কারণ আছে। ফার্স্ট অফ অল দেখো, অ্যালেক্স সাজিকে নিয়ে কনফার্ম হওয়াটা এখনো অ্যানাউন্স হয়নি অফিসিয়ালি, কিন্তু হয়ে যাবে কিছুদিনের মধ্যে। আর অ্যালেক্স সাজিক নিয়েও যেটু প্রবলেম আছে, প্যানোস কিন্তু ডাইরেক্ট ক্লিয়ার করে দিয়েছে যে আমার কিন্তু 4টে ডিফেন্ডারই ফিট লাগবে, তাই অ্যালেক্স সাজিকে মোহনবাগানে আনা। মোহনবাগান অ্যালেক্স সাজির জন্য আগের বছরও ট্রাই করেছিল, এবছর ট্রাই করেছিল, কিন্তু কারোর কাছে খবর ছিল না। হঠাৎ করে অ্যালেক্স সাজিকে নিয়ে একটা কনফার্ম নিউজ আছে, অ্যালেক্স সাজি মোহনবাগানে কনফার্ম হয়ে গেছে। কিন্তু অ্যালেক্স সাজি কনফার্ম হওয়ার পরে কিন্তু একটা কোশ্চেন মার্ক তৈরি হয়েছে দীপেন্দু বিশ্বাসের উপর। অবভিয়াসলি দীপেন্দু বিশ্বাস কিন্তু, আমি এটা কনফার্ম ধরে রাখো যে দীপেন্দু বিশ্বাস কিন্তু মোহনবাগান ছাড়ছে, এটা সিওর। কারণ দেখো, অ্যালেক্স সাজি এদিকে রাহুল ভেকে তো আমাদের হচ্ছে আলওয়ার তো আছে, মেহতাও আছে, এই দিক থেকে কিন্তু দীপেন্দুর কোনো জায়গা হচ্ছে না। তাই আমি চাই না যে আগামীতে মানে আগামীতে আমাদের সাথে সুমিত রাঠির বলে যে প্লেয়ারটার যা অবস্থা হয়েছিল সেটা দীপেন্দুর সাথে না। দীপেন্দুর মধ্যে সেই পোটেন্সিয়াল আছে, দীপেন্দু কিন্তু আগেও দেখিয়েছে, কিন্তু বড় বড় নামের পেছনে ছোট ছোট নাম পেছনে পড়েছে। তাই দীপেন্দু বিশ্বাসের কাছে কিন্তু দুটো আইএসএল টিমের কিন্তু অফার আছে, একটা কেরালা একটা চেন্নাই। আমি চাই দুটো দলের মধ্যে যে কোনো একটা টিমে দীপেন্দু মুভ করুক, কারণ দীপেন্দুর মধ্যে সেই পোটেন্সিয়ালটা আছে। মোহনবাগানের বড় নামের পেছনে তোমার ছোট নামটা অবভিয়াসলি কখনো সার্টিফিকেট পাবে না। তাই আমি চাই যে দীপেন্দু বিশ্বাস চেন্নাই বা কেরালার মধ্যে দুটো জায়গায়, কেরালা বলছি, চেন্নাই নর্থ ইস্টের মধ্যে যে কোনো দুটো টিমের মধ্যে কিন্তু মুভ করুক। আই থিঙ্ক চেন্নাই গেলে কিন্তু দীপেন্দু বিশ্বাস গেম টাইম পাবে, তাই আই থিঙ্ক দীপেন্দু বিশ্বাস কিন্তু চাক চেন্নাই চলে যাক, তাই তার গেম টাইমটাও পাবে এবং তার সিকিউরিটিটাও বাড়বে। আর আরেকটা ডিল যেটা কনফার্ম যে খবর, যে কিয়ান নাসিরি এবং হচ্ছে আমাদের অভিষেক সূর্যবংশী কিন্তু মোহনবাগান ছাড়তে চলেছে দুজনকে, কারণ কিয়ান নাসিরির খেলা আর নেই। আমি চাই যে একেও ছেড়ে দিক, আমাদের সুয়েল ভাটকেও যেন মোহনবাগান ছেড়ে দিক। এটা কিন্তু সুয়েল ভাট নাম অনুযায়ী মোহনবাগানে সে খেলতে পারছে না, তাই আমিও চাই সুয়েল ভাট যেন তার ডিসিশন, মোহনবাগান ম্যানেজমেন্টের ডিসিশন, আমরা মোহনবাগান ফ্যান হিসেবে বলতে পারি না যে কী ছিল ছিল, কিন্তু বাট সুয়েল ভাটের সেই খেলা নেই, তাই দেখা যাক কি হয়। আমার কিন্তু খেলা পছন্দ হচ্ছে না সুয়েল ভাটের প্রথম ম্যাচ থেকেই। তাই এইটুকুই আপডেট ছিল, বেশ কিছু আপডেট নেই। তাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। সবার সাথে সবাইকে জানাই জয় মোহনবাগান।